আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে ক্লাস 6 এর বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে কিন্তু আমরা তোমাদের ক্লাস 6 এর বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে এখানে অনেকগুলো ভিডিও তোমাদের জন্য মেক করে রেখেছিলাম। তোমরা যদি সেই ভিডিওগুলো যদি না দেখে আসো, তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে আসলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। তাহলে চলো আমরা আর দেরি না করে আমরা আজকের ভিডিওতে চলে যাই। দেখো, আমরা এখানে কিন্তু আলোচনা করে থাকি সাধারণত এমসিকিউ এবং সিকিউ। তোমাদের এমসিকিউ 30 মার্কের যে এমসিকিউ আসবে সেগুলো আমরা এখান থেকে আনসার করে দেব। যে সকল এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষায় আসার মতন সে সকল এমসিকিউ গুলো কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করব এই মূল বই থেকেই। তারপরে তোমাদের সৃজনশীলের জন্য ক এবং খ নং প্রশ্নের যে উত্তরগুলো, যেই প্রশ্নগুলো হওয়ার পসিবিলিটি আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে তোমাদের সাথে কি করব সেগুলো শেয়ার করব। তাই তোমরা যদি একটু গুরুত্ব সহকারে যদি এই ভিডিওগুলো যদি দেখো, তাহলে এখান থেকে তুমি তোমার বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সেই সাথে সাথে তোমরা সৃজনশীলের ক এবং খ নাম্বার প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। ওকে, তাহলে দেখো এই যে এই পার্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কি আছে 7 নাম্বার পার্ট, সেখানে আসলে বাংলাদেশের সমাজের প্রকৃতি। বাংলাদেশের সমাজের প্রকৃতি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সেই সাথে সাথে এখান থেকে কিন্তু আমরা এমসিকিউ এবং সিকিউর ক এবং খ নং প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করব। দেখো, কালের অগ্রযাত্রায় আজ বাংলাদেশের সমাজ পরিবর্তন হয়ে আধুনিক সমাজের রূপ পেয়েছে। দেখো, কালের অগ্রযাত্রায় অর্থাৎ একটা সময় বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা ছিল সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে বর্তমান যে মডার্ন যে সমাজ ব্যবস্থা দেখছো এই পজিশনে এসে কিন্তু পৌঁছেছে। তুমি হয়তোবা চিন্তা করতে পারো যে এরকমই মনে হয় সমাজ ব্যবস্থাটা ছিল। না, এটা তোমার ভুল ধারণা। তুমি যদি একটু যদি করতে পারো, মানে জাস্টিফাই করতে পারো, সেটা আমি তোমাকে বলতে পারি যে তোমার যে বাবা মা তাদের যে সময় যে সমাজ ব্যবস্থা ছিল সেই সমাজ ব্যবস্থা এবং তোমার দাদা দাদিদের সময় যেই সমাজ ব্যবস্থা ছিল সেই সমাজ ব্যবস্থার ভিতরে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। ইভেন তোমার সমাজ ব্যবস্থা এবং তুমি এখন যেই সমাজ ব্যবস্থায় বসবাস করছো, তোমার বাবা মা যেই সমাজ ব্যবস্থায় তোমার বয়সে ছিল ওই সময় কিন্তু আর এই সময়ের ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। এটা যদি তোমরা যদি একটু যদি কম্পেয়ার করতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই এই সমাজ ব্যবস্থার যে অগ্রগতি বা সমাজ ব্যবস্থা যে পরিবর্তন হচ্ছে তা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। ওকে, এবার দেখো, কুমিল্লার লালমাই, নরসিংদীর ওয়ারী বটেশ্বর, তারপরে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বাঙালি প্রাচীন বসতি নিদর্শন পাওয়া যায়। দেখো, এই যে এগুলো কিন্তু এমসিকিউ হয়, ঠিক আছে। এই যে কুমিল্লার লালমাই, লালমাইটা কোথায়? কুমিল্লায় কিন্তু, ঠিক আছে। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? এটা কিন্তু এমসিকিউ তে দিয়ে দেয়, ঠিক আছে। নরসিংদী। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বাঙালির প্রাচীন বসতি নিদর্শন পাওয়া যায়। তারপর বাঙালির এই আদি পুরুষরাই এই অঞ্চলে কৃষি কাজের সূচনা করে। দেখো, এখানে কিন্তু ক নাম্বার প্রশ্নের উত্তর হতে পারে। এটা ক নাম্বার প্রশ্ন হতে পারে, সেটা হলো যে বাঙালি আদিবাসীরা কোন অঞ্চলে কৃষি কাজ শুরু করে। বাঙালির আদিবাসী পুরুষরা কোথায় কোন অঞ্চলে কৃষিকাজ শুরু করেছিল? দেখো, কোশ্চেনটা এরকম হবে যে বাঙালির আদি পুরুষরা কি শুরু করেছিল, কি সূচনা করেছিল। প্রশ্নটা কিভাবে হবে? ক নাম্বার প্রশ্ন হবে, এটা হলো তোমাদের সৃজনশীলে, বাঙালির আদি পুরুষরা কি সূচনা করেছিল। ওকে, এই যে কৃষি কিন্তু সূচনা করেছিল। ওকে, তারপর দেখো, তখন কৃষিতে উদ্বৃত্ত ফসল উৎপাদন হতো। এই উদ্বৃত্ত ফসলের উপর নির্ভর করে বিকশিত হয় আরো কিছু পেশা, যেমন কারিগর, ব্যবসায়ী, তারপরে শ্রমিক, কৃষি প্রধান সমাজের কৃষিকে কেন্দ্র করে উদ্ভব ঘটে নানা লোকাচর। তারপর দেখো, বিশ্বাস, মূল্যবোধ ও উৎসবের কি কৃষিকাজের পাশাপাশি তখন পশু শিকার ও পশুপালনও ছিল। দেখো, এই যে আস্তে আস্তে আমাদের সমাজটা কি হতে থাকে, পরিবর্তন হতে থাকে। এই অগ্রযাত্রা কিন্তু অব্যাহত রয়েছে। আমরা মনে করি যে সমাজ মনে হয় পরিবর্তন হচ্ছে না, সমাজ দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে। দিন দিন যত প্রযুক্তির ছোঁয়া যত বৃদ্ধি পাচ্ছে ততই কিন্তু সমাজ কিন্তু কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আস্তে আস্তে আরো পরিবর্তন হবে। ওকে,
তবে দেখো অষ্টাদশ শতকে পলাশী যুদ্ধের পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ঔপনিবেশিক যুগে প্রবেশ করে। বাংলাদেশ কখন ঔপনিবেশিক যুগে প্রবেশ করে, এটা কিন্তু কোশ্চেন হতে পারে। বাংলাদেশ কখন ঔপনিবেশিক যুগে প্রবেশ করে? এই যে অষ্টাদশ শতকে পলাশী যুদ্ধের পরাজয়ের মধ্য দিয়ে। পলাশী যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে কত শতকে? অষ্টাদশ শতকে পলাশী যুদ্ধের পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ঔপনিবেশিক যুগে প্রবেশ করে। এটা কিন্তু ক এবং খ নাম্বার, সৃজনশীল ক এবং খ নাম্বার প্রশ্নের আসতে পারে। সেটা কি হতে পারে যে বাংলাদেশ কখন ঔপনিবেশিক যুগে প্রবেশ করে। এটা কি সৃজনশীলের খ নাম্বার কোশ্চেনের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে তোমাকে কি দিতে হবে? অষ্টাদশ শতকে পলাশী যুদ্ধের পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ঔপনিবেশিক যুগের প্রবেশ করে। ওকে, যে যুগে এ অঞ্চলের কোন শিল্প সৃষ্টির চেষ্টাকে ব্রিটিশ রাজ্য ব্যবস্থাপনা অনুযায়ী নির্দেশিত হতে হতো। এই কারণে ব্রিটিশ আমলে এদেশে স্থানীয় শিল্প উন্নয়নের সম্ভাবনা নষ্ট করে গড়ে ওঠে পর নির্ভর উন্নয়ন ভাবনা, যা পাকিস্তান আমল পর্যন্ত চালু থাকে। দেখো যখন বাংলাদেশ উপনিবেশিক শাসনের যুগে প্রবেশ করে তখন থেকেই কিন্তু ব্রিটিশরা এই অঞ্চলের মানুষদের আত্মনির্ভরতা বা নিজের পায়ে দাঁড়ানো বা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সেদিকে কিন্তু তারা কি করেনি? দৃষ্টিপাত করেনি। বরং তারা একটা নির্ভর উন্নয়ন ভাবনা থেকে তারা গড়ে তুলেছিল। ঠিক আছে, যাতে পর নির্ভর থাকতে হয় সেই ব্যবস্থা তারা করেছিল। সেই ধারাবাহিকতাটা কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়া ভাগ হওয়ার পরও কিন্তু পাকিস্তানিরা এই ধারণাটা চালু রেখেছিল। যার কারণে কিন্তু আমাদের এই দেশের আর্থসামাজিক এবং শিল্প উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়ে গিয়েছিল, যেটা আমাদের ওই তৎকালীন সমাজে মানুষের কাছে এটা বিশাল একটা চাওয়া ছিল বা দাবি ছিল, কিন্তু সেটা কিন্তু পূর্ণ করতে ব্যর্থ হয় পশ্চিম পাকিস্তান। ওকে, এরপর দেখো সমাজ বিকাশের একটা স্তরে প্রবেশ করা মানেই যে পূর্ববর্তী স্তর বিলুপ্ত হয়ে যাওয়া তা নয়। দেখো একটা সমাজ থেকে আরেকটা সমাজে প্রবেশ করা মানেই যে পরবর্তী সমাজটা কি হয়ে যায়, পূর্ববর্তী সমাজটা যে বিলুপ্ত হওয়া তা নয় কিন্তু। ঠিক আছে, আস্তে আস্তে কনভার্ট হবে। একটা সমাজে একদিনেই সবকিছু পরিবর্তন হয় না, আস্তে আস্তে পরিবর্তন হয় এবং সেই সাথে সাথে কি হয়ে যায়, পূর্বের সমাজটা যে বিলুপ্ত হয়ে যায় তা নয় কিন্তু, মানে আস্তে আস্তে এটা কনভার্ট হয়ে আসে। তারপর দেখো তাই বাংলাদেশের নগর কেন্দ্রিক জনগোষ্ঠী বর্তমান শিল্প ভিত্তিক সমাজ ও শিল্প বিপ্লবের উত্তর সমাজে প্রবেশ করলেও তার পরিবর্তিত ঐতিহ্যগুলোকে কিছু কিছু ক্ষেত্রে ধারণ করে আছে। তাই এখনো কি উদ্যান ভিত্তিক পশুপালন, উদ্যান কৃষি, পশুপালন, কৃষি আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। দেখো মানুষ দিন দিন যত সভ্যতাই হোক না কেন, সমাজ যত পরিবর্তনই হোক না কেন, ঠিক আছে, পৃথিবীর আদি থেকে আজ পর্যন্ত এবং শেষ পর্যন্ত কৃষির যাত্রা থাকবে, কৃষি পালন থাকবে, কৃষির ভূমিকা থাকবে। ঠিক আছে, যত কমই হোক কৃষির কন্ট্রিবিউট থাকবে। কেন থাকবে আমি বলছি, কারণ আমরা যতই আপার লেভেলে চলে যাই না কেন, যতই আমাদের সমাজ ব্যবস্থা উন্নত হোক না কেন, ঠিক আছে, আর দিন শেষে কিন্তু আমাদের খাবার খেতেই হবে। আর খাবার যদি খেতে হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই কৃষির কাছে যেতে হবে, শস্য উৎপাদন করতে হবে। যত হাইটেক টেকনোলজি আমরা পারি না কেন বা আমরা আমাদের সমাজে সেটেল করে দেই না কেন, তারপরেও কিন্তু আমাদের শস্য উৎপাদনের ক্ষেত্রে যেতে হবে। তাই কৃষির ভূমিকা অনস্বীকার্য। কৃষি ছাড়া তুমি কোনো সভ্যতাই টিকে রাখতে পারবে না, কোনো উন্নয়নই ধরে রাখতে পারবে না। ওকে, এখনো এদেশে উদ্যান কৃষি নির্ভর গারো, ত্রিপুরা, চাকমা নৃগোষ্ঠীরা যেমন আছে তেমনি আছে পশু পালক গোষ্ঠী। আবার ছোট চাষি যেমন পূর্ব ঐতিহ্য অনুযায়ী কৃষিকে টিকিয়ে রেখেছে, তবে সাথে সাথে বড় পুঁজি বাজারমুখী কৃষক ও কৃষিভিত্তিক শিল্প কারখানা অপ্রতুল নয়। আর সে ভারী শিল্পের বিকাশিত হয়েছে ইদানিং। যদিও পাকিস্তান আমলে শাসকদের অবহেলার কারণে শিল্পের বিকাশ ঘটেনি, কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশ কৃষি উৎপাদনে বহুগুণে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ব্যাপকভাবে শিল্পের প্রসার ঘটে। ঢাকা, চট্টগ্রাম, খুলনার মতো শহরগুলোতে প্রান্ত সীমায়ও বড় আকারের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। অর্থাৎ একটা সময় আমাদের উপর অন্যায় কি করা হইতো, অবজ্ঞা করা হইতো, কিন্তু
এখন আমাদের চট্টগ্রাম, ঢাকা, খুলনা এগুলোয় কিন্তু বড় ধরনের শিল্প কারখানা গড়ে উঠছে এবং ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে বর্তমান শিল্প বিপ্লব উত্তর যুগে তথ্য প্রযুক্তির ব্যাপক উৎকর্ষের সময়ে বাংলাদেশের যোগ দিয়েছে তথ্য প্রযুক্তির বিপ্লব। এখন বাংলাদেশের প্রশাসনিক, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে মানুষের দৈনন্দিন জীবনে সর্বত্রই ব্যবহার হচ্ছে ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্কিং সহ নানা মাত্রার প্রযুক্তি। ওকে, এবার দেখো তোমাদের এখানে একটু কাজ আছে, এটা একটু দেখো। বাংলাদেশ সমাজে যে বা বাংলাদেশের সমাজ যেন মানব সমাজ বিকাশের এই স্তর সমূহের ধারাবাহিক ফসল বিশ্লেষণ করো। এটা তোমরা একটু বিশ্লেষণ করবে, ওই যে আমাদের যে কৃষি ভিত্তিক থেকে শুরু করে যে ইগুলো আছে এগুলো। যদি তোমরা না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের এটা করে দেব। ওকে, এই কাজগুলো করে দেব। যদিও এই কাজগুলো আমাদের কোনো দরকার নেই, কারণ পরীক্ষায় আসবেই তোমার হলো কি এমসিকিউ, সিকিউ। ওকে, এই ধরনের কাজ হয় না। তারপরেও যদি না পারো সেটা আমি করে দেব, জানালে আমি করে দেব। ওকে, দেখো এবার বহু নির্বাচনী এমসিকিউ গুলো দেখো। এমসিকিউ গুলো একটু খেয়াল করো। দেখো, শীতল পাটির জন্য বিখ্যাত কোন অঞ্চল? এটা কিন্তু আমি কিন্তু ওই যে দেখবা 2 নাম্বার পেজে কিন্তু আছে, সেখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি সেখান থেকে এমসিকিউ কিভাবে হতে পারে। শীতল পাটির জন্য বিখ্যাত কোন অঞ্চল? এই যে সিলেট অঞ্চল। ওকে, শীতল পাটির জন্য বিখ্যাত সিলেট অঞ্চল। তারপর দেখো, নারী প্রথম কৃষি কাজ শুরু করেন কারণ তাদের ছিল কি কি সৃজনশীলতা, সৃজনশীল দৃষ্টিভঙ্গি এবং খাবার সংগ্রহের দায়িত্ব পালন। এই যে ক এবং খ কি তোমার হলো 1 এবং 2, ঠিক আছে, এটা হবে। তারপরে দেখো নিচের অনুচ্ছেদটি পড়ো, 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। স্কুল মাঠে মেলার আয়োজন করা হয়। একটি স্টল কি স্পিনিং মেশিন, কাপড় বুননের তাঁত এবং বিদ্যুৎ তৈরির ছোট ছোট প্রজেক্ট দিয়ে সাজানো হয়েছে। অনুচ্ছেদে স্টলটিতে কোন সমাজের নিদর্শন রয়েছে? স্টলটিতে কোন সমাজের নিদর্শন রয়েছে? এই যে শিল্প ভিত্তিক। ওকে, শিল্প ভিত্তিক সমাজের নিদর্শন রয়েছে। তারপর দেখো দেখো, এবার এটা দেখো, এই যে উক্ত সমাজে কি ব্যবস্থার ফলে, উক্ত সমাজ ব্যবস্থার ফলে কি হয়? 1 এবং 3 অধিক উৎপাদন নিশ্চিত হয়েছে এবং যোগাযোগ সহজতর হয়েছে। ওকে, তারপরে দেখো এখানে সৃজনশীল প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে। সৃজনশীল প্রশ্নগুলো তোমরা দেখবে, যদি না পারো ঠিক আছে আমরা পুনরায় এগুলো করে দেব। আগে তোমরা একটু দেখো কি হয়, ঠিক আছে। পরবর্তীতে আমরা যখন ফাইনাল সাজেশনে চলে যাব এবং তোমাদের এক্সামকে সামনে রেখে যখন আমরা এমসিকিউ এবং সিকিউ দেব, তখন কিন্তু এগুলো বিস্তারিত এবং যেগুলো প্রশ্নে আসার মতন, তোমাদের পরীক্ষা আসার মতন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সিলেক্ট করে তোমাদেরকে আমরা সেগুলো করে দেব। অতএব আপাতত আমরা যেগুলো করাচ্ছি এগুলো দেখতে থাকো। ইনশাল্লাহ পরবর্তীতে তোমরা পরীক্ষার জন্য পুরো প্রিপারেশনের জন্য যা যা দরকার হয় সবগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা না বললেই নয়, এই তুমি যদি আজকে আমার এই ক্লাসে যদি নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।